উদাহরণ দিলেন, এটা তো বাস্তব। তাই কাজে ক্ষমতাটা এখানে বিশেষ ব্যাপার। আজকে যদি আমি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্টে আপনার জাতীয় সরকার গঠন করলেন না কেন? আপনার তাই আজকে বলবো বিষয়গুলোকে, আমরা তো মুক্তিযোদ্ধা, আমাদের বয়স শেষ হয়ে আসছে, এখন তো প্রায় প্রতিদিনই একজন না একজন আমরা মরতেছি, আর বেশি সময়ও নাই। হ্যাঁ, শফিউল্লাহ সাহেব মারা গেছে। ও ইন্না লিল্লাহি রাজিউন। এইমাত্র শুনলাম আমরা জিয়ান শফিউল্লাহ সাহেব মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমরা তো যাওয়ার পথে। যেটা বললাম কি বললেন? আজকে এটা অন্য আপনাদের কাছে না, এটা ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন করছি, ওনার সাথে আমার এটাও বলছি ড্রয়িং রুমে উত্তর নিব, এখানে নিব না। যাই হোক, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে আমরা এখানে আলোচনায় সমবেত হয়েছি এবং আরেকটা প্রশ্ন করেছি, যদি 7ই নভেম্বর জিয়া রহমান সাহেব ক্ষমতায় না আসতেন তাইলে কি হতো? এই দুইটা প্রশ্ন। আজকে যেটা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার স্মরণে আজকে স্মরণ সভা। এই দেশের সংস্কার বলি, যাই কিছু বলি, সবকিছুর জন্মদাতা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান আজকের এই সরকারের মতো তাকায় থাকে নাই, বলে নাই আমরা এতদিন সময় দেন, এই দেন ওই দেন। কারণ জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন কমপ্লিটলি একটা খারাপ অবস্থায় তিনি ক্ষমতায় আসছেন। সেনাবাহিনীতে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন নাই, কু কাউন্টার কু, পুলিশের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, ছাত্রদের মধ্যে পড়াশোনা নাই, শৃঙ্খলা নাই, ব্যবসায়ীরাদের চরম অবস্থা, এই দেশের রিলিফ ওই সীমান্তের ওপারে বিক্রি হচ্ছে, তাই না, চরম একটা অবস্থায়, এবং বৈদেশিক নীতি সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থায় দেশ ছিল। এইরকম একটা নেগেটিভ জায়গায় জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে। এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভেদ, রাজনৈতিক দল নাই, সব দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের একটা চরম অবস্থা। সেই অবস্থায় কিন্তু জিয়া রহমান বলে নাই যে আমাকে এগুলো ঠিক করতে হলে এত বছর লাগবে, আপনি আমার সময় দেন। জিয়া রহমান কাজ করে গেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতি ফিরিয়ে দিচ্ছেন। যে রাজনীতি শেখ মুজিব খাইয়ে ফেলছিল, সেই রাজনীতি তিনি ফিরিয়ে দিচ্ছেন, রাজনীতি করার অধিকার তিনি ফিরিয়ে দিচ্ছেন। তো সেই কারণেই বলবো যে আজকের এই সরকার যারা আজকে আছে, আবার মাঝে মাঝে একটু গোস্সাও করে, আবার মাঝে মাঝে একটু ধমকও দেয়, আরে ভাই গোস্সা করেন কেন? গোস্সা করার তো কিছু নাই। রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিছেন, কাজে রাষ্ট্রের আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আপনাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝাই দেওয়া। ওই যে আমি বললাম যে সেই সময় তো, হ্যাঁ, সেই সময় 5ই আগস্টে তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকেও বলছিল যে আসেন জাতীয় সরকার গঠন করি, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমে যেতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই কারণে কিন্তু, নাহলে তো সেদিনও হইতো। বিএনপি তো ক্ষমতার চায় না, ক্ষমতায় বিশ্বাসী না, ক্ষমতায় বিশ্বাসী জনগণের, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তা আজকে নির্বাচন চাইলেই বলে যে নির্বাচনের জন্য রক্ত দিচ্ছে নাকি। হ্যাঁ, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছেন, কারণ হাসিনা তো নির্বাচন দেয় নাই, হাসিনা জনগণের ভোটের উপরে বিশ্বাস করে নাই, হাসিনা বিশ্বাস করছে ওই দেশ থেকে তারা ক্ষমতায় বসাই দিবে, তারা বসাই দিছে। তা আমরা তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই, জনগণের অধিকার যে রাষ্ট্র আমার, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেই ছিনতাইকৃত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে।
আপনার কি ভোগ বিলাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে নাকি? তাহলে তো পরিষ্কার কথা। এটা মধ্যে আবার রাগ করার কি আছে, আবার গোসা করার কি আছে? ঠিক। আবার যদি মনে করেন যে হ্যাঁ নতুন দল করবেন, আমাদের নেতা তো বলছে নতুন দল করতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকেই রেজিগনেশন লেটারে রেজিগনেশনটা দিয়ে তারপরে রাজনীতি করেন, রিজাইন করেন। যারা রাজনীতি করতে চান ওই সরকারে বৈশা, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান আজকে রিজাইন করেন। দল বানানোর জন্য, রাজনীতি করার জন্য তো এটা আমরা বলছি এটা নিরপেক্ষ। তাহলে তো ওই দিনই বিএনপি ক্ষমতা নিতে পারত। পরিষ্কার কথা। ওইখানে বৈশা দল করবেন, রাজনীতি করবেন, আবার আবার কিছু বললে আবার বেহুশ হয়ে যাবেন। কি মির্জা ফখরুল কি বলছে, অন্যায়টা কি বলছে? আরে ভাই পরিষ্কার কথা, আমাদের তো অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আছে। কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন। এই দেশে আন্দোলন হয়েছিল যে না কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি নিজে কেয়ারটেকার বিল পার্লামেন্টে পাশ করছে। পাশ করার পরে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়া নিজে ছেড়ে দিচ্ছে ক্ষমতা। পরে নির্বাচনে বিরোধী দলের আসনে যায় বসছে। তাহলে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কি হয়েছে? লগি বৈঠা দিয়া মানুষ মাইরা আপনার সেই কেয়ারটেকারের 12টা বাজায় দিচ্ছেন। তো স্বাভাবিকভাবে এখন তো আমাদের ভয় হয় যে আজকে এই সরকার আমরা বসাইছি, আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হইলে পরে কি হবে? কাজে এই সরকারে তো আমরা ব্যর্থ দেখতে চাই না। সোজা কথা। এই কারণে তো বলেছে 111 আসছিল কেন? আজকে মির্জা ফখরুল বলছে কি ভুল বলে বলাইছে? এর জন্যই বললাম যে আজকে আমরা দীর্ঘ 17টা বছর আজকে ফ্যাসিবাদকে উৎখাতের জন্য আন্দোলন করছি। এবং আমাদের বক্তব্যগুলো দেখেন, 5ই আগস্টের আগেও দেখেন আমরা কি বলছি, যে এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না, এই আন্দোলন শুধু তারেক রহমান বা খালেদা জিয়ার আন্দোলন না, এই আন্দোলন আপনার আমার সবার, সবাইকে রাজপথে নেমে আসতে হবে। রাজপথে নেমে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটাইতে হবে। আমরা বলে আসছি বারবার একই কথা। আজকে সেখানে আবার অন্যায়টা কি হলো? অন্যায়টা কি হলো? অসুবিধা তো নাই যে আপনারা যদি মনে করেন যে কিছুই আমরা রাজনীতিবিদরা পারে নাই, আপনারা পারবেন আর না, আসেন না। তা জনগণের কাছে যাইতে ভয় কিসের? হাসিনাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাইছে, আপনারাও জনগণের ম্যান্ডেট দিতে ভয় পান। কারণটা কি? কারণটা কি রে ভাই? তাহলে তো পরিষ্কার। তাহলে আমরা যেটা বলি, তাহলে কি আবার ওই পরাজিত ফ্যাসিবাদ হাসিনার এই ক্ষমতায় আনার জন্য কি ষড়যন্ত্র হচ্ছে কিনা? পরিষ্কার কথা। কারণ আমরা তো দেখছি যে আওয়ামী লীগের সাথে অনেকে কারা কারা মিলতেছেন এবং বিএনপিকে ঠেকানোর জন্য। কি বিএনপি নির্বাচন দিলেই আগে যেটা হাসিনা বলতো, এই নির্বাচন কেন দেবো, তারেক আইসা দেশ চালাবে এর জন্য। আজকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি। আরে তাহলে জনগণের উপরে এদের আস্থা নাই। আমরা কি বিএনপি জোর করে ভোট দেওয়ার সুযোগ আছে? আর ডক্টর ইউনূস এখন সরকার প্রধান, মন্ত্রী হলেন আপনারা, তা আমরা জোর করে কিভাবে ভোট নিব রে ভাই? তো পাবলিক যদি ভোট দেয় বিএনপিকে, আপনার অসুবিধাটা কি? তার অসুবিধা বিএনপির। ওই যে হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আইব, এদেরও অসুবিধা। তাহলে কি একই জায়গায় সূত্র? তাইলে তো সেই জায়গায় আমাদের মনে প্রশ্ন আসে, ভয় হয়। কিন্তু পরিষ্কার কথা ভাই, বুঝেন নাই এত কিছুর পরেও এই বিএনপিকে ঠেকানোর জন্য কি না করছেন? বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখনো তিনি পরিপূর্ণ সুস্থ হন নাই। তারেক রহমানকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমাদের অসংখ্য হাজার হাজার কর্মীদেরকে মেরে ফেলা হয়েছে। এখনো ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক গুম করা হয়েছে, তাদেরকে আমরা ফিরে পাই নাই। আর বিএনপির লগে আওয়ামী লীগের মিলান, আর বিএনপির কি কন্ট্রিবিউশন সেটা নিয়ে প্রশ্ন করেন। নিজেরা দেখেন 2 দিন আগে কি ছিলেন, 1 সপ্তাহ আগে কোথায় ছিলেন। এখনো জনগণ বিএনপিকেই প্রশ্ন করে, কিরে ভাই দেশটা কোথায় যাইতেছে? আপনাদেরকে প্রশ্ন করে না।
আপনার তো কালকে বাদে পরশু রিজাইন করলে চলে যাবেন, কেউ আপনার ঠোকাও দিবেন আপনার দরজায়। কিন্তু বিএনপি সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, মানুষ এসে বিএনপিকেই জিজ্ঞেস করে, কারণ বিএনপির জন্মই দিয়েছে জিয়া রহমান এই দেশটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য। আর বিএনপি সেই দায়িত্ব পালন করছে। কে চাইলো কে চাইলো না তাতে কিছু আসে যায় না। বিএনপি দায়িত্ব পালন করতেছে, বিএনপি দায়িত্ব পালন করবে তা আমরা করে যাচ্ছি। আর ওই যে বললাম ক্ষমতার লোভও বিএনপিকে দেখায় না, আর সেটার জন্য ধমকও বিএনপিকে দিয়েন না। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে বন্ধু প্রতিবেশী তারও বন্ধু আছে যারা বাইরে, এই সবার সাথে লড়াই করেই 17 বছর ধরে আমরা টিকে আছি। বলে যে বিএনপি কি করছে, ফিরায় দেন না 17 বছর। আমার চৌধুরী আলমকে ফিরায় দেন, ইলিয়াস আলীকে ফিরায় দেন, অসংখ্য শহীদ হয়েছে যারা তাদেরকে ফিরায় দেন, গুম হয়েছে যারা তাদের ফিরায় দেন, সেই মায়ের বুকে ফিরায় দেন তাদেরকে। বড় বড় কথা বলেন। আজকে বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলায়, অমুককে মিলায়। আবার অনেকে সৎ, বেশি সৎ হয়ে যায়। সতের নকশা আমরা দেখছি, কারা দখল করতেছে, কি দখল করতেছে, সব কিছু আছে। সব দোষ হলো খালি বিএনপি। আরে ভাই, দখল করলে আপনারা ধরেন না কেন? ক্ষমতায় আছেন আপনি, দোষ দেন বিএনপিরে। ক্ষমতায় আছেন আপনি, সেই পূজা মণ্ডপ পাহারা দিতে হয় বিএনপিকে। ক্ষমতায় আছেন আপনি, তারেক রহমানকে নির্দেশ দিতে হয়, খবরদার সারা দেশে কোনো অরাজকতা হবে না। 5 দিন তো পুলিশ ছিল না, পুলিশের দায়িত্ব পালন করেছে বিএনপি। পুলিশ থানায় বসার সাহস পাচ্ছিল না, বিএনপি লোকজন নিয়ে পুলিশকে থানায় নিয়ে বসাইছে। কারণ বিএনপি জানে বিএনপি দেশপ্রেমিক দল। তো সেই কারণেই আজকে বলবো, দেশের আরেকটা অরাজকতার দিকে ঠেলে দিয়েন না। আমরা বুঝতে পারতেছি না, কয়েকদিন ধরে জনগণের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, কিরে ভাই দেশটা আবার কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, কেন আজকে এই অবস্থাটা? আমরা তো একটা নির্বাচনই চাইছি, অন্য কিছু তো চাই নাই। তো নির্বাচন চাওয়াটা কি অপরাধ নাকি? নির্বাচন চাই, নির্বাচনের জন্যই সব, নির্বাচনের জন্যই সব, মানুষের ভোটের অধিকারের জন্যই সব। রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা আপনারা কয়েকজন মিলে ঠিক করবেন না, সেটা জনগণ ঠিক করবে। কাজে জনগণের ম্যান্ডেট দিতে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, আমরা তো বুঝি না এটা। তাই ভাইয়ের আমার, আজকে পরিষ্কার কথা, যদি সরকারে যারা আছেন, সরকারে বৈশা যদি দল করতে চান, তাহলে আপনাকে আগে রিজাইন করতে হবে, পরিষ্কার কথা। আর সরকারি ব্যবস্থাপনা নিয়ে কোন দল বানাইবেন সেটাও হবে না। নিরপেক্ষ থাকেন, নির্বাচন করেন, নির্বাচন পর্যন্ত থাকেন। আর নির্বাচনের আগেই যদি নিরপেক্ষতা হারান তাহলে রিজাইন করেন। রিজাইন করে যারা নিরপেক্ষ থাকতে পারবে তাদেরকে সরকারে নেন। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূসকে, আমরা বিশ্বাস করি, তার উপর আমাদের আস্থা আছে। কিন্তু আপনার আশেপাশে এই সমস্ত নিয়ে চলবে না। যারা উল্টাপাল্টা কথা বলবে, যারা আন্দোলনকারী দল, যারা বিএনপি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, সেটাও কোনোভাবে হবে না। তাহলে পরিষ্কার তাদেরকে বলেন যে তারা যায় সরকার ছাইরা তারা বাইরে যায় রাজনীতি করুক। পরিষ্কার কথা, আমরা তো মানা করি নাই, রাজনীতি যে কেউ করতে পারে, সেটা করুক। আর আরেকটা বলবো, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। 17 বছর আমরা সব ত্যাগ করছি না আমরা? আরে ভাই, যে যত কথাই বলুক, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া বিকল্প নাই। তাই কাজেই নির্বাচন যে কোনো সময় আসবে, নির্বাচন যে কোনো সময় দিবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের সাথে আছি। কাজেই ষড়যন্ত্র করে
কোনো লাভ হবে না। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ভেদ করেই আমরা টিকে আছি। তাই ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে পথ দেখায় গেছেন, আমাদের সেই পথেই চলতে হবে। যদি সেই জিয়া রহমানের আদর্শকে আমরা বুকে ধারণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে এই শক্তিকে ঠেকানোর মতো কেউ নাই। কারণ সেখানে থাকবে সততা, সেখানে থাকবে ডিসিপ্লিন। যদি এই দুইটা থাকে, এই দুইটা আদর্শ, সততা আর ডিসিপ্লিন নিয়ে যদি আমি চলতে পারি, দেশপ্রেম নিয়ে যদি চলতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমার হারানোর কিছু নাই। আমরা অনেক কিছু হারাইছি, কাজে সামনে আর হারানোর কিছু নাই। দেশটাকে দিতে হবে এবং এই দেশটাকে দেওয়ার সময় এখন আসছে। দেশটাকে দেওয়ার সময় আসছে, সম্ভব সেটা আমরা তো প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, অল্প সময়ের ব্যবধানে এই যে রাষ্ট্রীয় যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। কাজে আমরা আজকের এই দিনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা স্মরণ করি এবং এই দেশে আবার বলবো, এই সরকারকেও বলবো, আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই এই সরকার সফল হোক। তার সফলতা হইল ওইখানেই যে একটা সফলভাবে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করাটাই হলো তার সাকসেস, তার সার্থকতাটা ওইটাই। কাজে সেই দিকে হাঁটবেন এই সরকার। অন্যদের দিকে কথা শুনবেন না, অন্য চক্রান্তের সাথে শরিক হবেন না, এটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল সালামকে। ডক্টর ইউনূস এই সময় দায়িত্ব না নিলে বাংলাদেশটা কোথায় যেত আমরা জানতাম না। আমরা বিএনপির সমস্ত নেতা কর্মীরা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছিলাম, এখনো তাদের প্রতি আমাদের আস্থা আছে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনিও তো মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন, তাই আপনার আশেপাশে থেকে যারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চায় তারা আপনাকেই বিতর্কিত করতে চায়। আমরা আপনাকে বারবার আহ্বান জানিয়েছি, বিএনপির পরামর্শ নেন। বিএনপির 3 বারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, আপনি উপকৃত হবেন। আর যদি এই যে চ্যাংরা প্যাংরা যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে তাদের কথা শুনেন, আপনার সম্মান বিনষ্ট হবে, যেটা বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ চায় না। বন্ধুরা, আমরা মনে করি আপনার নেতৃত্বে খুব অল্প সময়ে ন্যূনতম সংস্কার, যেটা না হলেই নয়, সেই সংস্কার করে একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন দেন। যেই নির্বাচিত হোক, বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে যাতে সম্মান করতে পারে, আমরা সেটাই কামনা করি। বন্ধুরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, 1971 সালে যার পুরো পরিবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার বড় ভাই সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন লেফটেন্যান্ট আশফাকুজ্জামান বীর উত্তম। তার 3 ভাই সবাই মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধ করার কারণে তার পিতা পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে চরম নির্যাতনের শিকার হয়েছিল, যিনি গত 14-15টা বছর মুক্তিযোদ্ধা দলকে হাঁটি হাঁটি পা করে আজকে এই অবস্থানে নিয়ে এসেছেন। আমাদের প্রিয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজুল ফতেমার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের এই অনুষ্ঠানে শহীদ জিয়ার ৭৯তম জন্মদিনে ৮৯তম তার সম্বন্ধে দুটো কথা বলার জন্য এবং দেশের দুটো কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের প্রধান অতিথি আজকে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, নেতৃবৃন্দ এবং আমার মুক্তিযুদ্ধের ভাইয়েরা, সম্মানিত মিডিয়ার ভাই বোনেরা, আমার প্রজন্মের ভাই ভাতিজারা, আসসালামু আলাইকুম। মোটামুটি সব কথাই বলা হয়ে গেছে। আমি খালি 1টা কি 1.5 মিনিট সময় নেব, কারণ আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করব তারপরে যখন উনি আমাদের প্রধান অতিথির কথা শুনবার জন্য।
মেজর জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে আমরা আজকে এখানে পৌঁছাতাম না। মেজর জিয়াউর রহমান পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, উনি মুক্তিযুদ্ধের ডাক দিলেন, তার মানে উনি মুক্তিযুদ্ধ। সেই কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে জয়েন করলাম, আমরা মুক্তিযোদ্ধা হলাম। সে না হলে মুক্তিযুদ্ধ হতো না, আমরা মুক্তিযুদ্ধ হতে পারতাম না। আজকে আমরা এত গর্ব নিয়ে গত ৪৪ বছর কি পেলাম না পেলাম সেটা নিয়ে আমরা তর্কে যাব না, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হয়ে যেভাবে চলি সমাজে সেই সম্মান আমরা পেলাম না। একজন ক্ষণজন্মা পুরুষ ৪২ বছর বয়সে উনি পৃথিবী থেকে চলে গেছেন, ৩টা বছর এই পরিচালনা করতে পেরেছেন এই বাংলাদেশকে। তার সেই অবদান আজ পর্যন্ত, সেটার উপরে সেই যে ভিত রচনা করে গিয়েছিলেন সেটার উপরে বাংলাদেশ আজও চলছে। সেই সব কথার মধ্যেও যাব না। তার সততা, তার দূরদৃষ্টি, তার অনেস্টি অফ পারপাস আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। আজকে অনেক কথা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, ৭১ নিয়ে, ৪৭ থেকে চলে আসছে ২০২৫-এ। তো এই সমস্ত কথার মধ্যে আমি যাব না, অনেক কথা বলা হয়ে গেছে, আপনারা সবাই সবকিছু জানেন। আমি আমার প্রজন্মের ভাই ভাতিজাদেরকে বলবো, তোমরা তৈরি হও। তোমাদের কাছ থেকে আশা করব যে তোমরা প্রত্যেকে এক একজন জিয়া হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা সামনে থাকবো, আর তোমরা জিয়াউর রহমানের সেই দেওয়া দায়িত্ব তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আর কোনো কথার মধ্যে যাব না, অনেক কিছু বলার ছিল, সময় অনেক ক্ষেপণ হয়েছে। আজকে মুক্তিযোদ্ধা ভাইয়েরা অনেক দূর দূর থেকে এসছেন, আপনাদেরকে সামনে রেখে আমরা কথা বলি। আপনারা না আসলে আমাদের এটা পরিপূর্ণ হয় না। আপনাদের সবাইকে আমরা কথা বলতে দিতে পারি না, আমরা সবাই আপনাদের সবাইকে আমরা মঞ্চে ডাকতে পারি না, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে। কিন্তু আমরা একটা দলে এইভাবেই চলে, কাজে আপনারা কেউ দয়া করে মনে ক্ষুণ্ণতা নেবেন না। আপনাদেরকে আপনাদের এখানে আসার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা বারবার আমাদের ডাকে আসেন। আমার বোনেরাও কিছু এসছে, শেরপুর থেকেও নুরজাহান আপা এসছেন, এরকম অনেকে এসছেন অনেক দূর দূরান্ত থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আসবার জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে আসবে বীরের বেশে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। তারপরে দিচ্ছি। এবারে আপনাদের সাথে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। 1971 সালে সেই কঠিন সময়ে তিনি নিয়মিতভাবে দশম ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করেছিলেন। যুদ্ধকালে একমাত্র পূর্ণাঙ্গ ব্রিগেড অধিনায়ক হিসেবে মহান স্বাধীনতার ঘোষক আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বের সাথে একই ভাবনা থেকে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ হয়েছে অংশগ্রহণ করেছেন 6 বারের নির্বাচিত সংসদ সদস্য, 4 তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।